পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাস সম্প্রদায়ের হাতে। পহেলা বৈশাখ এর আনুষ্ঠানিক নাম হচ্ছে পহেলা বৈশাখ, অন্য নাম বাংলা নববর্ষ। পালনকারী বাঙালি জাতি। পালনের রং রামধনু। তাৎপর্য জাতিগত। উদযাপন বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, হালকাদা। যদিও বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তিত হয়ে আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়েছে। পালন বাংলাদেশে 14 এপ্রিল জাতীয় এবং ভারতে 15 এপ্রিল। তারিখ পহেলা বৈশাখ। সংগঠন বার্ষিক। সম্পর্কিত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় সৌর নববর্ষ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর 14 এপ্রিল ওই উৎসব পালিত হয়। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সরকারের ছুটির দিন হিসাবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালকাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। নববর্ষের সময় বাংলাদেশে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ওই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। বাংলা দিনপঞ্জির সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজরি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরি সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর, আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুরু হয় ইউটিসি +/00 অনুযায়ী। পহেলা বৈশাখ রাত 12টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু, এ নিয়ে ভিন্ন মত রয়েছে। ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও 1402 বঙ্গাব্দের পহেলা বৈশাখ থেকে বাংলা একাডেমি ওই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত 12টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে। চলুন পয়লা বৈশাখের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। সৌর পঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো। এই সৌর পঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এক সময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আবর্ত উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো। মুঘলদের থেকে উদ্ভব তত্ত্ব। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন 7ম শতকের রাজা শশাঙ্কের ওপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে ওই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আহরণের সময় 15 নভেম্বর
1556 থেকে। প্রথমে ওই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকানে। শামসুজ্জামান খানের মতে বাংলার মুঘল সুবেদার মুর্শিদ কুলি খান প্রথম পুণ্যাহ এর রীতি শুরু করেন, যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন, এবং তিনি বাংলা দিনপঞ্জির সূচনা করার জন্য আকবরের রাজস্বের নীতি ব্যবহার করেন। শামসুজ্জামান খান ও নীতিশ সেনগুপ্তের মতে বাংলা দিনপঞ্জির উদ্ভব পরিষ্কার নয়। শামসুজ্জামান এর মতে একে বাংলা সন বা সাল বলা হতো, যা যথাক্রমে আরবি ও ফার্সি শব্দ। এটা নির্দেশ করেছে যে এটি প্রথম কোনো মুসলিম রাজা বা সুলতানের দ্বারা প্রচলিত হয়েছে। অন্যদিকে সেনগুপ্তের মতে এর ঐতিহ্যগত নাম হচ্ছে বঙ্গাব্দ। বঙ্গাব্দ শব্দটি আকবরের সময়কালের কয়েক শত বছর পূর্বে দুটি শিব মন্দিরেও পাওয়া যায়, যা বলছে বাংলা দিনপঞ্জির অস্তিত্ব আকবরের সময়ের পূর্বেও ছিল। আবার এও অস্পষ্ট যে আকবর বা হুসেন শাহ এর দ্বারা এটি গৃহীত হয়েছিল কি না। বাংলা দিনপঞ্জি ব্যবহারের রীতি আকবরের পূর্বে হুসেন শাহ এর দ্বারাই হয়ে থাকতে পারে। নীতিশ সেনগুপ্ত বলেন, বাংলা দিনপঞ্জির প্রচলন যিনিই করে থাকুন না কেন, ঐতিহ্যবাহী বাংলা দিনপঞ্জির উপর ভিত্তি করে বসন্তর ফসল সংগ্রহের পর রাজস্ব আদায়ের জন্য এটা সহায়ক ছিল। কেননা ইসলামী হিজরি সনের ক্ষেত্রে রাজস্ব সংগ্রহের দিন ঠিক করতে প্রশাসনিক জটিলতা তৈরি হতো। বাংলা সনের মূল নাম ছিল তারিখ এ এলাহি। মুঘল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষের 10 কিংবা 11 মার্চ তারিখে এক ডিক্রি জারির মাধ্যমে তারিখ এ এলাহি প্রবর্তন করেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক, কর্মোপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথ থাকবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব প্রদান করেন। বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের 31 বছর হয় সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষাবাস নির্ভর করত সৌর বছরের হিসাবের ওপর। চন্দ্র বছর হয় 354 দিনে, আর সেখানে সৌর বছর হয় 365 বা 366 দিনে। ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যার বছরের 11 বা 12 দিন। বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের ওই রাজস্ব আদায়ের আধুনিকীকরণের প্রেক্ষাপটে। তারিখ এ এলাহির 12 মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিশুয়া, কুরদাদ, তীর, আমারদাদ, শাহরিয়ার, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দার মিজ। কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তিত হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র হয়। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় 12 বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়িনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক,
আগ্রায়ণ থেকে অগ্রায়ণ, পৌষা থেকে পৌষী, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। হিন্দু উদ্ভব তত্ত্ব। ঐতিহাসিকদের মতে পহেলা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখী ও অন্য নামে পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়। এই বৈশাখী উচ্চারণও করা হয়। হিন্দু ও শিখগণ এই উৎসব পালন করে। ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রমী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 57 অব্দে বিক্রমাদিত্যের নাম অনুসারে। ভারতের গ্রামীণ বাঙালি সম্প্রদায়ের ভারতের অনেক অঞ্চল ও নেপালের মতো বিক্রমাদিত্যকে বাংলা দিনপঞ্জির আবির্ভাবের স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সেই অঞ্চলগুলোর মতো বাংলায় বঙ্গাব্দের সূচনা 57 খ্রিস্টপূর্বে হয়নি, বরং 593 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা নির্দেশ করেছে বঙ্গাব্দের সূচনা প্রমাণ সময়কে কোনো এক সময় পরিবর্তিত করা হয়েছে। মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই এই পরিবর্তন হয়। আধুনিক ইতিহাস। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। সমসাময়িক ব্যবহার। ভারতের অঙ্গরাজ্যগুলোতে যে বাংলা দিনপঞ্জি ব্যবহার করা হয় তা সংস্কৃত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত এর ওপর ভিত্তি করে লেখা। এখানে মাসগুলোর ঐতিহাসিক সংস্কৃত নামগুলো রাখা হয়েছে, যার প্রথম মাসের নাম হলো বৈশাখ। তাদের দিনপঞ্জিটি হিন্দু দিনপঞ্জি ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং বিভিন্ন বাঙালি হিন্দু উৎসবের দিন নির্ধারণে সেটি ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য অঙ্গরাজ্যের বাঙালিদের জন্য প্রতি বছর 14 বা 15 এপ্রিলে এই উৎসব হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে 1966 সালে মোহাম্মদ শহীদুল্লাহ এর নেতৃত্বে গঠিত হওয়া 1966 সালের একটি কমিটিতে পুরনো বাংলা দিনপঞ্জিকে সংশোধিত করা হয়। এখানে প্রথম 5 মাসকে 31 দিন আর বাকি মাসগুলোকে 30 দিন বানানো হয়। প্রতি অধিবর্ষে ফাল্গুন মাসে 31 দিন ধার্য করা হয়। 1987 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই দিনপঞ্জি গ্রহণ করা হয়। এরপর জাতীয় দিনপঞ্জির সূচনা ও প্রতি বছর নববর্ষ 14 এপ্রিলেই হয়ে থাকে। 1426 বঙ্গাব্দে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জির সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ দিনগুলোর সমন্বয় আনতে বাংলা একাডেমি এই পরিবর্তন আনে। নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই 6 মাস 31 দিন হবে। ফাল্গুন মাস ছাড়া অন্য 5 মাস 30 দিনে পালন করা হবে। ফাল্গুন মাস হবে 29 দিনের। কেবল অধিবর্ষের বছর ফাল্গুন মাস 30 দিনের হবে। পয়লা বৈশাখের উদযাপন। বাংলাদেশ নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও হয়। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন হয় বৈশাখী মেলার। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানা রকম পিঠাপুলির আয়োজন। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। এই দিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকাবাইজ, লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলিত ছিল। বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় 12 বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে, যা জব্বারের বলি খেলা নামে পরিচিত। মঙ্গল শোভাযাত্রা। যদিও মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে 2025 সালে আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়। ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে।
যদিও আগে বলা হয়েছে যে 2025 সালে এসে মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এবং এ সকল তথ্য 2025 সালের পূর্বে দেওয়া। জাতিসংঘের অঙ্গসংস্থান ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে 2016 খ্রিস্টাব্দের 30 নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করবে। ইথিওপিয়ার রাজধানী শহর আদিস আবাবায় 28 নভেম্বর থেকে 2 ডিসেম্বর 2016 পর্যন্ত অনুষ্ঠিত ইউনেস্কোর সংশ্লিষ্ট আন্তর্জাতিক পরিষদ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য আন্তঃসরকার কমিটি বাংলাদেশ সরকারের প্রস্তাবটি অনুমোদন করে। বাংলাদেশের প্রস্তাব অনুমোদন ক্রমে ইউনেস্কো লিখে মঙ্গল শোভাযাত্রা হলো জনসাধারণের একটি উৎসব যা 14 এপ্রিল পহেলা বৈশাখে নববর্ষের দিনে উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের দ্বারা আয়োজন করা হয়। ঐতিহ্যটি 1989 সালে শুরু হয় যখন সামরিক শাসনের অধীনে বসবাসরত হতাশ শিক্ষার্থীরা সম্প্রদায়কে একটি উন্নত ভবিষ্যতের আশা দিতে চেয়েছিল। এটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মুখোশ ও ভাসমান প্রতিকৃতি যা শক্তি, শান্তি ও অগ্রগতির জন্য অশুভকে দূরে সরানোর প্রতীক। বিদ্যালয়ের দ্বারা ভাগাভাগি করা জ্ঞানের উপাদানসহ এটি জনসংহতি এবং গণতন্ত্রকে প্রচার করে। 2005 থেকে 6 অর্থবৎসরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি তালিকা প্রণয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং এশিয়াটিক সোসাইটিকে ওই দায়িত্ব দেওয়া হয়। 12 খণ্ডে প্রকাশিত ওই তালিকা তথা সমীক্ষা প্রতিবেদনের 1100 খণ্ডে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে জাতীয় সংস্কৃতি হিসাবে অন্তর্ভুক্ত করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে বাংলা একাডেমি 2014 সালে এ প্রস্তাবটি সর্বপ্রথম প্রণয়ন করেছিল, কিন্তু তা গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীকালে ইউনেস্কোর চাহিদা অনুযায়ী ওই প্রস্তাবনাকে গ্রহণযোগ্য রূপে পুনঃ প্রণয়ন করা হয়। 2015 এর 1 জুন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এই পুনঃপ্রণীত প্রস্তাবনাটি বাংলাদেশ সরকারের পক্ষে পুনরায় ইউনেস্কোর নিকট দাখিল করেন। এ বিষয়ে বাংলাদেশের প্রস্তাবটি মনোনয়ন ফাইল নং 01091 হিসাবে চিহ্নিত ছিল। অতঃপর ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় পয়লা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহ্বান। পয়লা বৈশাখ সূর্যোদয়ের পর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। বর্ষবরণের এই সঙ্গীতানুষ্ঠানটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে অনুষ্ঠিত হয়। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয় সেটি বটগাছ নয়, অশ্বত্থ গাছ। 1960 এর দশকে পাকিস্তানি শাসনগোষ্ঠীর নিপীড়ন এবং সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে 1966 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা। বৌমেলা। ইশাখার সোনারগাঁয়ের ব্যতিক্রমী এক মেলা বসে যার নাম বৌমেলা। এটি স্থানীয়ভাবে বটতলার মেলা নামেও পরিচিত। জয়রামপুর গ্রামের মানুষের ধারণা প্রায় 100 বছর ধরে পয়লা বৈশাখে শুরু হওয়া ওই মেলা 5 দিন ব্যাপী চলে। প্রাচীন একটি বটবৃক্ষের নিচে এই মেলা বসে, যদিও সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবীর পুজোর জন্য এখানে সমবেত হয়। বিশেষ করে কুমারী, নববধূ এমনকি জননীরা পর্যন্ত তাদের মনস্কামনা পূরণের আশায় ওই মেলায় এসে পূজার্চনা করেন। সন্দেশ, মিষ্টি, ধান, দুর্বার সঙ্গে মৌসুমি ফলমূল নিবেদন করে ভক্তরা। পাঠাবলির রেওয়াজও পুরনো, বদলে যাচ্ছে পুরনো অর্চনার পালা। এখন কপোত কপতি উড়িয়ে শান্তির বার্তা পেতে চায় ভক্তরা দেবীর কাছ থেকে। হালখাতা। হালখাতা হলো পয়লা বৈশাখ উপলক্ষে পালিত একটি উৎসব, যাতে গত বছরের সমস্ত হিসাব নিকাশ শেষ হয় এবং একটি নতুন খাতা খোলা হয়। এটি বাঙালি ব্যবসায়ী, দোকানদার এবং ব্যবসায়ীদের দ্বারা পালন করা হয়। গুড়া মেলা। এছাড়া সোনারগাঁও থানার পেরাব গ্রামের পাশে আরেকটি মেলার আয়োজন করা হয়, এটির নাম ঘোড়া মেলা। লোকমুখে প্রচলিত যামিনী সাধক নামের এক ব্যক্তি ঘোড়ায় করে এসে বর্ষবরণের এই দিনে সবাইকে প্রসাদ দিতেন এবং তিনি মারা যাওয়ার পর ওই স্থানেই তার স্মৃতিস্তম্ভ বানানো হয়। প্রতি বছর পয়লা বৈশাখে স্মৃতিস্তম্ভে সনাতন ধর্মাবলম্বীরা একটি করে মাটির ঘোড়া রাখে এবং সেখানে মেলার আয়োজন করা হয়। এ কারণে লোকমুখে প্রচলিত মেলাটির নাম ঘোড়া মেলা।
এ মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে নৌকায় খিচুড়ি রান্না করে রাখা হয় এবং বৃদ্ধ বনিতা সবাই কলাপাতায় আনন্দের সঙ্গে তা ভোজন করে। সকাল থেকেই এ স্থানে লোকজনের আগমন ঘটতে থাকে। শিশু কিশোররা সকাল থেকেই উদ্গ্রীব হয়ে থাকে মেলায় আসার জন্য। একদিনের এ মেলাটি জমে ওঠে। দুপুরের পর থেকে হাজারো লোকের সমাগম ঘটে। যদিও সনাতন ধর্মাবলম্বীদের কারণে এ মেলার আয়োজন করা হয়, তথাপি সব ধর্মের লোকজনেরই প্রাধান্য থাকে এ মেলায়। এ মেলায় শিশু কিশোরদের ভিড় বেশি থাকে। মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাসের আয়োজন করা হয়। নানা রকম আনন্দ উৎসব করে পশ্চিমের আকাশ যখন রক্তিম আলোয় সজ্জিত উৎসবে, যখন লোকজন অনেকটাই ক্লান্ত, তখনই এ মেলার ক্লান্তি দূর করার জন্য নতুন মাত্রায় যোগ হয় কীর্তন। এ কীর্তন হয় মধ্যরাত পর্যন্ত। এভাবেই শেষ হয় বৈশাখের ওই ঐতিহ্যবাহী মেলা। চট্টগ্রামের বর্ষবরণ। বন্দর নগরী চট্টগ্রামে পহেলা বৈশাখের উৎসবের মূল কেন্দ্র ডিসি হিল পার্ক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতি বছর এখানে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করার জন্য 2 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। মুক্তমঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকে নানা গ্রামীণ পণ্যের পসরা। এছাড়াও থাকে পান্তা ইলিশের ব্যবস্থা। চট্টগ্রামে সম্মিলিতভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ 1973, 1974 ও 1975 সালে রাজনীতিকগণের চেষ্টায় ইস্পাহানি পাহাড়ের পাদদেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়। 1978 সালে প্রথমবারের মতো এই উৎসব এখানকার ডিসি হিল পার্কে সরিয়ে নেওয়া হয়। প্রথম দিকে প্রত্যেক সংগঠন থেকে 2 জন করে নিয়ে একটি স্কোয়াড গঠন করা হতো এবং সেই স্কোয়াডই সম্মিলিত সঙ্গীত পরিবেশন করত। 1980 সাল থেকে সংগঠনগুলো আলাদাভাবে গান পরিবেশন শুরু করে। পরে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ যুক্ত হওয়ার পর অনুষ্ঠানে নাটকও যুক্ত হয়েছে। নগরীর অন্যান্য নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শিশু প্রতিষ্ঠান ফুলকির 3 দিনব্যাপী ছোটদের বৈশাখী উৎসব, যার প্রারম্ভ হয় পয়লা বৈশাখের 2 দিন আগে এবং শেষ হয় পয়লা বৈশাখের প্রথম দিন সন্ধ্যায়। 1990 সাল থেকে নিয়মিত এই আয়োজন হয়ে আসছে। নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণ মেলার আয়োজন হয়ে থাকে। এছাড়া কেন্দ্রীয় রেলওয়ে ভবন ও সিআরবিতে মুক্ত মঞ্চে আয়োজন হয়ে থাকে সঙ্গীতানুষ্ঠানের। চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের বাদশা মিয়া রোডস্থ ক্যাম্পাসে বর্ষবরণকে কেন্দ্র করে হয়ে থাকে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে উঠে আসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি এবং একই সাথে আঞ্চলিক বিষয় আশয়ও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পার্বত্য জেলায় আদিবাসীদের বর্ষবরণ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান 3টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, যাদের প্রত্যেকেরই বছরের নতুন দিনে উৎসব আছে। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু উৎসব। বর্তমানে 3টি জাতিসত্তা একত্রে এই উৎসবটি পালন করে। যৌথ এই উৎসবের নাম বৈশাখী উৎসব। এই উৎসবের নানা দিক রয়েছে। এর মধ্যে একটি হলো মারমাদের পানি উৎসব। পশ্চিমবঙ্গে মহা সমারোহে সাড়ম্বরে উদযাপিত হয় বাংলা নববর্ষারম্ভ পহেলা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিনটিতে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সমগ্র পশ্চিম বাংলায়। বাংলার গ্রামীণ এবং নাগরিক জীবনের মেলবন্ধন সাধিত হয়ে সকলে একসূত্রে বাঁধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে। সারা চৈত্র মাস জুড়েই চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা। এই দিনেই সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। এদিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা। এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন। এছাড়া বহু পরিবারে বর্ষ শেষের দিন টক এবং তিতা ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কের সকল তিক্ততা ও অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা একবিংশ শতাব্দীতেও বিদ্যমান। পরের দিন অর্থাৎ পহেলা বৈশাখ প্রতিটি পরিবারে স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি বহু প্রচলিত। বাড়িতে বাড়িতে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে চলে মিষ্টান্ন ভোজন।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই এ দিন থেকে তাদের ব্যবসায়িক হিসাবে নতুন খাতার উদ্বোধন করে, যার পোশাকি নাম হালখাতা। এই উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে মঙ্গলধাত্রী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। নতুন খাতায় মঙ্গল চিহ্ন স্বস্তিকা আঁকা হয়ে থাকে। গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরে উপকণ্ঠে বিভিন্ন মন্দির ও অন্যান্য প্রাঙ্গণে পহেলা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা। এই মেলা সমগ্র বৈশাখ মাস জুড়ে অনুষ্ঠিত হয়। আগেকার সময়ে পহেলা বৈশাখের দিনে জমির মালিকরা নিজের অঞ্চলে মিষ্টি বিতরণ করতেন। পরে এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। আকবরের সময় এই দিনে একটি হালখাতা তৈরি করা হতো। গ্রাম বা শহরে পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হতো। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও সোনার দোকানে আছে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল। বছরের শেষ দিন এবং নববর্ষের প্রথম দিনে নদিয়ার রানাঘাট এর স্থানীয় গোপালক সম্প্রদায়ের মানুষেরা তাদের গৃহপালিত গরুদের বিকেলবেলায় সাজিয়ে এলাকায় বের করতেন শোভাযাত্রা। একে বলা হতো গুষ্ঠবিহার যাত্রা। এখন নববর্ষের প্রথম দিনে বের হয় ময়ূরপঙ্খী সহযোগে শোভাযাত্রা। এই রকম নামকরণের কারণ শোভাযাত্রার বিশেষ সজ্জা। অনেকেই বলেন শোভাযাত্রার শুরুতে সুসজ্জিত যে গরুর গাড়িটি রাখা হয় তার ওপর কৃত্রিম পেখম মেলা ময়ূরের অবয়ব ফুটিয়ে তোলা হয়, আর এর থেকেই শোভাযাত্রার নামকরণ ময়ূরপঙ্খী। এক সময় এই শোভাযাত্রায় কবিগান, তরজাগান থাকত। রানাঘাটের দক্ষিণ পাড়া এবং আনুলিয়া পঞ্চায়েতের সদগুপ পাড়া থেকে ওই ধরনের শোভাযাত্রা বা ময়ূরপঙ্খী বের হয়। রানাঘাটের এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত তৎকালীন পাল চৌধুরী জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতা, তবে এর অন্য তাৎপর্যও আছে। রানাঘাটে প্রচলিত ময়ূরপঙ্খী পুরাকালের যে ঐতিহ্য বহন করে তা সম্ভবত সরাসরি সংযুক্ত ছিল গো প্রতিপালক সম্প্রদায়ের দলপতিদের ময়ূরপঙ্খী নৌকায় ভ্রমণের সঙ্গে। ঐতিহাসিকভাবে সরাসরি এর সম্পর্ক পাল চৌধুরী জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতার সঙ্গে। অন্যদিকে আধ্যাত্মিক অর্থে গো এর সঙ্গে ময়ূরের সম্পর্ক দেহতত্ত্বের এক বিশেষ প্রসঙ্গ নির্দেশ করে। সব মিলিয়েই আজকের ময়ূরপঙ্খী অতীতের অনেকগুলি ধারা এবং বিশ্বাসের সহাবস্থান। কলকাতায় ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত কলকাতা পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নববর্ষারম্ভ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ার অলিতে গলিতে নানা ধরনের উদ্যোগে প্রভাত ফেরি আয়োজিত হয়। বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের ওপর দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত কথ্য নাম চৈত্র সেল। তাই পয়লা বৈশাখ উপলক্ষে এবং এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে কলকাতার সমস্ত মানুষ এক মাস ধরে নতুন জামাকাপড় ইত্যাদি ক্রয় করে থাকে। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চুকে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্র পাঠপূর্বক গঙ্গা স্নান করে প্রতিজ্ঞা করে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্যে। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন। দক্ষিণেশ্বর লেক কালী মন্দির টনটনিয়াতে থাকে ভক্তদের ভিড়। কলকাতার অন্যান্য কালী মন্দিরে এদিন ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসাবে নতুন ধুতি, পাঞ্জাবি এবং শাড়ি পরার রেওয়াজও প্রচলিত। এদিন গুরুগৃহে বা আশ্রমে গিয়ে অনেকেই পূজা দেন, প্রসাদ গ্রহণ করেন। কলকাতার রামমোহন রায় রোডের সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনেও আসেন ভক্তরা পূজা দিতে এবং বাদুড়ি মহাশয় মহর্ষি নগেন্দ্রনাথ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। অন্যান্য দেশে পয়লা বৈশাখ বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়ে থাকে। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পয়লা বৈশাখ উদযাপন করে থাকেন। কানাডার বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্টা অন্যান্য সংগঠনের সাথে বর্ণাঢ্যভাবে তার ঐতিহ্য উৎসব বাংলা নববর্ষ উদযাপন করে। ক্যালগারির বাঙালিরা ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং বাঙালি সংস্কৃতির সাথে দিনটি উদযাপন করে থাকে। অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু কাউন্সিল সিডনি অলিম্পিক পার্কে পয়লা বৈশাখ অনুষ্ঠানেরও আয়োজন করে।